ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नमो आचार्यपदाय निताय भक्ताय गौरपतागमदाय नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् वे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। তারপরে মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। খুব একটা ভারী খুব সাবধানতার সঙ্গে ওখান থেকে খুব সাবধানতার সঙ্গে ভক্তরা যখন বিগ্রহ দুটি তিনতলায় নিয়ে যাচ্ছিল তখন প্রভুপাদ সেখানে দাঁড়িয়ে থেকে তা পর্যবেক্ষণ করেন। প্রভুপাদকে এই রকম সক্রিয় এবং গম্ভীরভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের তাদের মন্দিরে নিয়ে আসতে দেখে ভক্তরা অত্যন্ত আশ্চর্য এবং আনন্দিত হয়েছিল। তিনি বিগ্রহ দুটি তার ঘরের পর্দার আড়ালে রেখেছিলেন এবং তারপর তার ডেস্কে গিয়ে বসেছিলেন। শ্যামসুন্দর মন্দিরের বেদি তৈরি কাজ প্রায় সম্পূর্ণ করেছিল। বাকি ছিল কেবল জগন্নাথ দেবের বেদি এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের সিংহাসনের উপরের চাঁদুয়া এবং জগন্নাথ দেবের বেদি দুটি থাকবে 4টি 6 ফুট উঁচু কাঠের থামের উপর। পিছনের থাম দুটি একটি শ্বেত পাথরের ফলকের সঙ্গে যুক্ত থাকবে এবং সেই ফলকটি হবে জগন্নাথ দেবের বেদি। আর সামনে থাম দুটিতে রাধাকৃষ্ণের ভেলভেটের চাঁদুয়া ঝোলানো থাকবে। থামগুলি ছিল খুব বড় এবং ভারী। শ্যামসুন্দর সেগুলিকে বলতো হাতির পায়ের মতো থাম। থামগুলি এখন বেদি মঞ্চে তাদের উপযুক্ত স্থানে বসানো হয়েছে, তবে শ্যামসুন্দর তখনও সেগুলিকে ঠিক মতো পাকাপাকি ভাবে বসাতে পারেনি। বিগ্রহ প্রতিষ্ঠার আগের দিন অত্যাধিক পরিশ্রমের ফলে শ্যামসুন্দর শয্যাশায়ী হয়ে পড়ে। উদ্বোধনের দিন বিজ্ঞাপন এবং হ্যান্ডবিলের মারফত সেই অনুষ্ঠানের কথা জানতে পেরে বহু অতিথি মন্দিরে এসেছিল। তাদের মধ্যে অধিকাংশ ছিল ভারতীয়। এপেল রেডক্রস একজন পেশাদারী সজ্জাশিল্পীকে পাঠিয়েছে, যে নানা রকম ফুল দিয়ে সেই ঘরটি সাজিয়েছিল। সেই অনুষ্ঠানটি টেপ করার জন্য বিবিসি টেলিভিশন থেকে লোক এসেছিল। অধিকাংশ ভক্তরাই তখন সমবেত কণ্ঠে কীর্তন করছিল। প্রভুপাদ তখন মন্দিরের এক প্রান্তে পর্দার আড়ালে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভিষেক করেছিল। পরিকল্পনা করা হয়েছিল যে অভিষেকের পর বিগ্রহদ্বয়কে বেদি মঞ্চে স্থাপন করা হবে এবং যমুনা তাদের পোশাক পরিয়ে সাজাবে। সিঙ্গারের পর তারা যখন সিংহাসনে অধিষ্ঠিত হবেন তখন পর্দা উত্তোলন হবে এবং সমস্ত অতিথিরা শ্রী শ্রী রাধাকৃষ্ণকে দেখতে পাবে। তারপর প্রভুপাদ ভাষণ দেবেন এবং অবশেষে সকলে কৃষ্ণ প্রসাদ পাবে। কিন্তু শ্যামসুন্দরের অতি দৃষ্টির ফলে সেই অনুষ্ঠানটি প্রায় বিপর্যস্ত হতে চলছিল। প্রভুপাদ তাদের অভিষেক করলেন এবং তাদের শ্বেত পাথরের বেদিতে স্থাপন করা হলো। তখন হঠাৎ অস্থিপদ থামগুলি কাঁপতে কাঁপতে হেলে পড়লো। বিগ্রহের উপরের চাঁদোয়া পতনোন্মুখ হলো। সেই বিপদ দেখে প্রভুপাদ নিমিষের মধ্যে লাফ দিয়ে বেদি মঞ্চে উঠে সেই অত্যন্ত ভারী থামগুলি ধরলেন। প্রচন্ড শক্তি দিয়ে তিনি থামগুলি যথাস্থানে ধরে রাখলেন। এটা এখান থেকে নিয়ে যাও, তিনি চিৎকার করে বললেন। ছিল প্রভুপাদের বাহু দুটি যখন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দুটি রক্ষা করছিল তখন অন্যান্য ভক্তরা সেই চাঁদোয়া এবং সেই থাম দুটি সেখান থেকে বার করে নিয়ে যায়। দুজন মানুষ এক একটি থাম বহন করে নিয়ে যাচ্ছিল। বিগ্রহ দুটির গায়ে একটু আঁচড় পর্যন্ত লাগেনি। ছিল প্রভুপাদ যখন পর্দার আড়ালে শ্রী শ্রী রাধাকৃষ্ণকে রক্ষা করছেন তখন পর্দার ওপর পারে অতিথি এবং সাংবাদিকেরা যবনিকা উত্তোলনের প্রতীক্ষা করছিল। দুর্ঘটনা যে ঘটতে যাচ্ছিল অতিথিদের সেই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না।
তারা কেবল দেখলো যে পর্দার পিছন থেকে কয়েকজন ভক্ত দুটি বড় বড় তাম এবং একটি চাঁদোয়া বহন করে নিয়ে যাচ্ছে। বিবিসি টেলিভিশনের লোকেরা মনে করছিল যে সেটি হয়তো অনুষ্ঠানের একটি অঙ্গ, তাই তারা চাঁদোয়া বহনকারী ভক্তদের ছবি তুলতে শুরু করেছিল। পর্দার পিছনে যে সমস্ত ভক্তরা প্রভুপাদের সঙ্গে ছিল তারা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু তখন ক্ষমা ভিক্ষা করার অথবা প্রশংসা করার সময় ছিল না। যমুনা বিগ্রহদের সাজাতে থাকে আর প্রভুপাদ তাকে তাড়া দিতে থাকেন। অবশেষে যখন সবকিছু প্রস্তুত হলো, তখন প্রভুপাদ শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ মন্দিরে উপস্থিত অতিথিদের কাছে প্রকাশ করে যবনিকা উত্তোলন করলেন। একজন ভক্ত আরতি করতে শুরু করলো, আর তখন রাধাকৃষ্ণের উপাসক এবং রক্ষক ছিল প্রভুপাদ একটি গৈরিক চাদর গায়ে জড়িয়ে কানেকশন ফুলের মালায় ভূষিত হয়ে এক পাশে দাঁড়িয়ে শ্রদ্ধাপূর্ণ নেত্রে তাদের দিকে তাকিয়ে রইলেন। সেটি ছিল কয়েক মাসের প্রচেষ্টার পরিণতি। প্রকৃতপক্ষে বহু বছরের পরিকল্পনা রূপায়িত হয়েছিল এই পবিত্র অনুষ্ঠানে। 100 বছর আগে ছিল ভক্তিবিনোদ ঠাকুর আশা করেছিলেন কবে সেই দিন আসবে যেদিন কৃষ্ণ ভবনামৃত ইংল্যান্ডে প্রচারিত হবে, এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ঐকান্তিক ভাবে সেই বাসনা করেছিলেন। এখন শ্রী শ্রী রাধাকৃষ্ণের এক প্রকৃত মন্দির লন্ডনে কৃষ্ণ ভবনামৃত প্রচার করেছে। গৌড়ীয় বৈষ্ণব সমাজে সেটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা। পূর্বতন আচার্যদের স্বপ্ন এখন বাস্তবে রূপায়িত হলো। প্রভুপাদ ভারতবর্ষে তার কয়েকজন গুরু বা তার কাছে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন। তাদের কেউ অবশ্য আসতে পারেননি, তবে এসেছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের স্বপ্ন যে সার্থক হলো তাতে নিশ্চয়ই তারা আনন্দিত হয়েছে। প্রভুপাদের বয়স এখন 73। গত 3 বছরে তিনি 21টি মন্দির প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি তিনি তার কয়েকজন শিষ্যকে বলেন যে তারা যেন ইসকনের একটি গভর্নিং বডি পরিচালক মণ্ডলী গঠন করে পরিচালনার ভার গ্রহণ করে, যাতে তিনি কৃষ্ণ ভাবনাময় গ্রন্থাবলী রচনার কাজে অধিক সময় নিয়োগ করতে পারেন। সেই সমস্ত গ্রন্থাবলী সকলের মঙ্গলের জন্য যেন পৃথিবীর ঘরে ঘরে এবং স্কুল কলেজে প্রচারিত হয়। এই গ্রন্থের মাধ্যমেই তিনি চিরকাল উপস্থিত থাকবেন। তিনি বলেছিলেন কতদিন যে তিনি আর এই পৃথিবীতে থাকবেন তা তিনি জানতেন না, কিন্তু তিনি চেয়েছিলেন জন্ম জন্মান্তরে তার গুরু মহারাজের সেবা করে যেতে এবং তার সন্তুষ্টি বিধান করতে। সক্রিয় পরিচালনা থেকে অবসর গ্রহণ করে গ্রন্থ রচনার কাজে মগ্ন হওয়ার বাসনা সত্ত্বেও শ্রীল প্রভুপাদ এখানকার নতুন মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করছেন এবং তার শিষ্যদের অসাবধানতা থেকে রক্ষা করছেন। তিনি যদি উপস্থিত না থাকতেন তাহলে এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে পণ্ড হতো। এতজন কঠোর পরিশ্রমী শিষ্য, কিন্তু তবুও তারা তার ব্যক্তিগত পরিচালনা ছাড়া কিছুই ঠিক মতো করতে পারে না। ইসকন সবে বর্ধিত হতে শুরু করেছে। ছিল প্রভুপাদ কেবল কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করতে চাননি, তিনি চেয়েছিলেন অন্তত 108টি মন্দির প্রতিষ্ঠা করতে। তার পৃথিবী পর্যটন এবং গ্রন্থ প্রকাশ সবে শুরু হয়েছে, এবং অন্য সব কিছুর মতো শিষ্য সংখ্যা ও বাড়তে শুরু করেছে। তার এই আন্দোলনের প্রতিষ্ঠা এখন ক্রমান্বয়ে বর্ধিত হবে, আর সেই সঙ্গে বর্ধিত হবে নাস্তিকদের বিরোধিতা। কৃষ্ণ ভবনামৃত বর্ধিত হচ্ছে এবং তার অগ্রভাগে রয়েছেন প্রভুপাদ। তিনি বলেছিলেন চারদিকে সবকিছু আমি উজ্জ্বল দেখছি, তা হচ্ছে শ্রীকৃষ্ণের মহিমা। তিনি নিজেকে তার গুরু মহারাজের বৃত্তরূপে দর্শন করতেন। উজ্জ্বল ভবিষ্যৎ ছিল শ্রীকৃষ্ণের হাতে। শ্রীল প্রভুপাদ যেদিন লন্ডন থেকে বিদায় নিলেন সেই দিন তিনি তার শিষ্যদের মধ্যে তার সোয়েটার এবং তার ইত্যাদি ব্যক্তিগত কিছু জিনিস বিতরণ করেছিলেন। তারপর তিনি একলা নিচের মন্দিরে গিয়েছিলেন বিগ্রহদের দর্শন করার জন্য। বহুক্ষণ ধরে তিনি ষষ্ঠাঙ্গে তাদের প্রণতি জানিয়েছিলেন এবং তারপর উঠে দাঁড়িয়ে অপলক নেত্রে শ্রী শ্রী রাধাকৃষ্ণের দিকে তাকিয়েছিলেন। ওকে যমুনা ছিল ওকে 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 দেখুন, প্রভুপাদ বিগ্রহ যে প্রতিষ্ঠা হচ্ছে কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে প্রভুপাদ এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছে ভাবুন। আশ্চর্য লাগছে, পিছন দিকে যে এত কিছু ঘটে যাচ্ছে তা বাইরের লোকেরা বুঝতে পারছে না। আর আমাদের একটু কিছু ঘটলে মুহূর্তের মধ্যে সে ছড়িয়ে যায়, কিন্তু পিছনে কত কিছু হয়ে গেল কেউ জানেই না।
ওরা কি মনে করছে এটা মানে একটা অনুষ্ঠানের অঙ্গ। তো প্রভুপাদ আমাদেরকে শিখাচ্ছে কিভাবে পরিস্থিতিকে সামলে নিতে হয়। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যমুনা। শ্রীল প্রভুপাদ পূর্ণ ভক্তি সহকারে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দর্শন করেছিলেন। এই বিগ্রহ দুটি ছিল তার অত্যন্ত প্রিয়। তিনি শ্রী বিগ্রহদের অপূর্ব সৌন্দর্য এবং তারা যে কিভাবে পরস্পরকে পূর্ণ করতেন সেই সম্বন্ধে প্রায় বলতেন। তিনি বলতেন রাধারানীকে বেশি সুন্দর দেখাচ্ছে, আর কিভাবে শ্রীকৃষ্ণের মুখচন্দ্র এবং নয়ন কমল উজ্জ্বল হয়ে উঠছে। শিল প্রভুপাদ এক সময় আমাকে অত্যন্ত স্বাভাবিকভাবে বলেছিলেন, আমি যা শিখিয়েছি তা যদি অনুশীলন করো এবং যেভাবে আমি তোমাকে শ্রী বিগ্রহের আরাধনা করতে শিখিয়েছি সেইভাবে তাদের আরাধনা করো এবং আমার বই পড়ো, তাহলে ভগবানের কাছে ফিরে যাওয়ার পক্ষে তাই হবে যথেষ্ট। তোমাকে আর নতুন করে কিছু শিখতে হবে না। আমি যা শিখিয়েছি তাই অনুসরণ করো এবং তাহলে তোমার জীবন পূর্ণ হয়ে উঠবে। তারপর তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। লন্ডনের পর শিল প্রভুপাদ আমেরিকায় ফিরে গিয়েছিলেন এবং সেখানকার মন্দিরগুলিতে, বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে তিনি 7 মাস ছিলেন। জুলাই মাসের শেষ দিকে লস অ্যাঞ্জেলেসে তিনি ইসকনের পরিচালনার জন্য গভর্নিং বডি কমিশন প্রতিষ্ঠা করার পরিকল্পনা ব্যক্ত করেছিলেন। 1970 সালে 28শে জুলাই তিনি নিম্নলিখিত নির্দেশটি দেন। আমি অভয় চরণ অরবিন্দু ভক্তি বেদান্ত স্বামী ও বিষ্ণুপদ পরমহংস অষ্টোত্তর শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ প্রভুপাদের শিষ্য। 1965 সালে 18ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে আসি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করার জন্য। 1 বছর আমার কোনো আশ্রয় ছিল না। আমি এই দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর 1966 সালের জুলাই মাসে আমি দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সংক্ষেপে ইসকন সংস্থাটি প্রতিষ্ঠা করি। ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি বর্ধিত হতে থাকে এবং একের পর এক কেন্দ্র গড়ে উঠতে থাকে। এখন আমাদের 34টি শাখা রয়েছে। আমাদের কার্যকলাপ যেভাবে বর্ধিত হচ্ছে, সেই জন্য আমার মনে হয় এখন গভর্নিং বডি কমিশন, যাকে সংক্ষেপে জিবিসি বলা হবে, প্রতিষ্ঠা করতে হবে। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, এখন আমার বয়স 75 বছর। তাই যে কোনো মুহূর্তে আমি অন্তর্নিহিত হয়ে যেতে পারি। তাই আমার মনে হয় কিভাবে এই সংস্থাটি পরিচালনা করতে হবে সেই সম্বন্ধে আমার শিষ্যদের নির্দেশ দেওয়া প্রয়োজন। তারা ইতিমধ্যে একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি এবং একজন ট্রেজারার সমন্বিত একটি কেন্দ্র পরিচালনা করছে এবং আমার মনে হয় তারা খুব ভালো করছে। তবে মন্দির পরিচালনা, কৃষ্ণ ভাবনামৃত প্রচার, গ্রন্থ বিতরণ, নতুন মন্দির স্থাপন এবং উপযুক্তভাবে ভক্তদের গড়ে তোলার মান আরো উন্নত করতে হবে। তারপর ছিল প্রভুপাদ 12 জনের নাম উল্লেখ করেছিলেন যারা জিবিসি গঠন করবে এবং তিনি লিখেছিলেন, এখন থেকে এদের আমার প্রতিনিধি রূপে বিবেচনা করা হবে। যতদিন আমি বেঁচে আছি ততদিন এরা আমার আঞ্চলিক সেক্রেটারি রূপে কাজ করবে এবং আমার অন্তর্ধানের পর তারা নির্বাহক বলে পরিচিত হবে। তার পরের দিন ছিল প্রভুপাদ আর একটি উল্লেখযোগ্য বিবৃতিতে তার কয়েকজন শিষ্যকে ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের ট্রাস্টি রূপে মনোনীত করেছিলেন। ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের টাকা বই ছাপানোর জন্য এবং সারা পৃথিবী জুড়ে মন্দির প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করা হবে। বিশেষভাবে 3টি মন্দির প্রতিষ্ঠার জন্য: মায়াপুর, বৃন্দাবন এবং জগন্নাথ ধামপুরী। যদিও শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে জিবিসি ইসকনের সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করবে, কিন্তু তিনি নেতৃত্ব প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন না। তিনি একজন জিবিসি সদস্য করন্ধরকে লিখেছিলেন, প্রতিটি মন্দির অবশ্যই স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ হবে। প্রথম থেকে সেটি ছিল আমার পরিকল্পনা। একবার আমলাতন্ত্র শুরু হলেই সব কিছু নষ্ট হয়ে যাবে। স্বতন্ত্র প্রচেষ্টা, কর্ম, দায়িত্ব এবং প্রতিযোগিতার উদ্যম যেন সর্বদা বজায় থাকে। এমন নয় যে একজন কর্তৃত্ব করবে এবং অন্যদের মধ্যে তার মুনাফা বন্টন করবে। এমন নয় যে সকলকে তোমার কাছে ভিক্ষা চাইতে হবে আর তুমি তাদের সেগুলি যোগাবে না। এককভাবে একটি কেন্দ্র যদি রেজিস্ট্রি করতে হয়, ট্যাক্স সার্টিফিকেট নিতে হয়,
একটি রাষ্ট্রে আলাদা আলাদা ভাবে কর্পোরেশন প্রতিষ্ঠা করতে হয়, তাতে ঝামেলা বেশি হলেও সেটি করতে হবে। তাহলে তাদের শিক্ষা দেবে কিভাবে সেগুলি করতে হয়, এবং তার ফলে তাদের দায়িত্ববোধ ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। কলকাতা, আগস্ট 1970। প্রায় 3 বছর পর প্রথমবারের মতো শিল প্রভুপাদ ভারতে ফিরে এলেন, কলকাতায় তার নিজের শহরে। যদিও তখন রাত অনেক হয়েছিল এবং তিনি দীর্ঘ পথ ভ্রমণ করে এসেছেন, তবুও তিনি যখন বিমানের সিঁড়ি বেয়ে নামলেন, তখন শিল প্রভুপাদ বেশ প্রফুল্ল বোধ করছিলেন। ভারতে তার দুই শিষ্য অচ্যুতানন্দ এবং জয় পতাকা বিমানবন্দরে দাঁড়িয়েছিল, এবং তারা যখন তাকে আসতে দেখলো, তখন তারা মাটিতে লুটিয়ে তাদের প্রতি প্রণতি নিবেদন করেছিল। শিল প্রভুপাদ তাদের দিকে তাকিয়ে হেসে তাদের আলিঙ্গন করেছিলেন। কলকাতায় তখন নানা রকম রাজনৈতিক গোলযোগ হচ্ছিল। কমিউনিস্ট সন্ত্রাসবাদী একদল নকশালপন্থী দাঙ্গা হাঙ্গামা করছিল, ব্যবসায়ীদের খুন করছিল এবং অন্য অনেককে হত্যা করবে বলে ভয় দেখিয়েছিল। শহরে অনেক মারোয়াড়ি ব্যবসায়ী কলকাতা ছেড়ে দিল্লি অথবা বোম্বেতে চলে যাচ্ছিল। পশ্চিমবঙ্গের কলেজের ছাত্ররা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল। বয়স্ক লোকেরা এই বিক্ষোভ এবং হিংসাত্মক পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। এই ধরনের বয়স্ক লোকেরাই সাধারণত প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। ছিল প্রভুপাদ তাদের বলেছিলেন, একমাত্র আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েছে। এই অবস্থায় সংশোধন করার জন্য তারা আশা করছে যে আমি যেন কিছু করি, কিন্তু আমি কেবল তাদের উপদেশ দিচ্ছি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে, কারণ এই অপ্রাকৃত শব্দ তরঙ্গই হচ্ছে ভবরোগ নিরাময়ের একমাত্র ওষুধ। কলকাতার সমস্যা সমাধান করার জন্য কোনো বিশেষ কর্মসূচি তৈরি করার কোনো প্রয়োজন আছে বলে শিল প্রভুপাদ মনে করেননি। হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তনই ছিল সব রকম ভবরোগ নিরাময়ের একমাত্র উপায়। এখন প্রশ্ন ছিল, ভারতীয়দের উপর এই ওষুধ প্রয়োগের জন্য তার আমেরিকান শিষ্যদের সর্বোত্তম কি উপায়ে নিয়োগ করা যায়। প্রভুপাদ তার 10 জন শিষ্যকে নিয়ে এসেছিলেন এবং তিনি পাশ্চাত্যে তার নেতাদের কাছে লিখেছিলেন 1 মাসের মধ্যে তার আরো 20 জনকে পাঠাতে। জাপানে ডাই নিপ্পন প্রিন্টিং কোং থেকে তিনি $60,000 বই ও ম্যাগাজিন অর্ডার দিয়েছিলেন এবং তার সন্ন্যাসীরা প্রতিদিন রাস্তায় গিয়ে কীর্তন করছিল। এই সংকীর্তনের ফলে তারা খুব সুন্দরভাবে সাড়া পেয়েছিল। এই মণ্ডিত মস্তক পাশ্চাত্য দেশের যুবকদের মাথায় তাদের শিখা, কপালে বৈষ্ণব তিলক এবং গৈরিক বসন ছিল। তারা করতাল এবং মৃদঙ্গ বাজিয়ে সমস্ত অন্তর দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। ভগবদ গীতার সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি দিয়ে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব প্রতিপন্ন করেছিল। বাঙালিদের কাছে এটি ছিল এক চমকপ্রদ ঘটনা এবং তাদের দেখবার জন্য শত শত মানুষ ভিড় করত। তারা তার শিষ্যেরা যে এক বিরাট আলোড়নের সৃষ্টি করবে তা প্রভুপাদ জানতেন। তিনি জানতেন যে সকলেই তাদের দেখতে চাইবে, তাই স্নেহভরে তিনি তার পাশ্চাত্যের শিষ্যদের দিয়েছিলেন ড্যান্সিং হোয়াইট এলিফ্যান্ট, নৃত্যকর শ্বেত হস্তি। এই ভক্তরা যারা সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কের রাস্তায় হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে ভালোবাসত, তারা এখন কলকাতার প্রচন্ড গরমে যা তারা আমেরিকায় কখনো অনুভব করেনি, তার মধ্যে প্রতিদিন ডালহৌসি স্কোয়ারে কয়েক ঘন্টা ধরে কীর্তন করত। অনেক লোক তাদের দেখার জন্য ভিড় করত, কখনো তারা ঠাট্টা করত, তাদের দেখে হাসতো বা টিটকারি করত, তবে অধিকাংশ মানুষই গভীর বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে থাকতো। ছিল প্রভুপাদের ধারণা ছিল যে পাশ্চাত্যের যুবকদের এইভাবে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করতে দেখে ভারতীয়দের তাদের নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বর্ধিত হবে। ছিল প্রভুপাদ তার শিষ্যদের বলেছিলেন যে পূর্বে মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে ভারতবর্ষ ছিল এক কৃষ্ণ ভাবনাময় দেশ, কিন্তু গত 1000 বছর ধরে ভারত বিদেশিদের দ্বারা পরাভূত হয়ে আসে, প্রথমে মুঘলদের অধীন, তারপর ইংরেজদের অধীন। তার ফলে বুদ্ধিমান গোষ্ঠী এবং কিয়দংশ ভারতের জনসাধারণ তাদের নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে। এখন তারা পাশ্চাত্য জড়বাদ অনুকরণ করছে এবং তারা দেখছে যে ধর্মের থেকে এই জীবন অনেক ব্যবহারিক এবং লাভজনক। তার কাছে ধর্ম হচ্ছে কেবল একটি অন্ধ আবেগ। ওকে, ওকে, পাশ্চাত্যের ওকে, মানুষদের ওকে। হরে হরে তো আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের কলকাতায় প্রচারের কিরকম রুটিন জীবন।
পশ্চিমালের মাঝে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পাশ্চাত্যের মানুষদের এইভাবে বৈষ্ণবোচিত ত্যাগের জীবন যাপন থেকে ভারতীয়রা হয়তো তাদের হারানো সংস্কৃতির প্রতি পুনরায় শ্রদ্ধাবান হবে। এটি একটি জড় কারসাজি ছিল না, সেটি ছিল পারমার্থিক শক্তি। শ্রীল প্রভুপাদ সবসময় যুদ্ধে বলতেন যে ভক্তরা যেন তাদের কার্যকলাপ পেয়ে পবিত্র হয়, সেই পবিত্রতাই হবে তাদের বল। চৌরঙ্গী এবং ডালহৌসি স্কোয়ারে 10 দিন কীর্তন করার পর শ্রীল প্রভুপাদ তা স্থগিত রাখতে মনস্থ করেন। রাস্তার এই কীর্তন যদিও ছিল প্রচারের এক অপূর্ব পন্থা, তবু সেটি ভারতীয় পরিস্থিতিতে সবচাইতে কার্যকরী পন্থা ছিল না বলে তিনি বলেছিলেন। বাংলাদেশে অনেক পেশাদারী কীর্তন গোষ্ঠী রয়েছে এবং শ্রীল প্রভুপাদ চাননি যে তার শিষ্যদেরও মানুষ সেভাবে দেখুক। তিনি চাননি যে কেউ মনে করুক তার শিষ্যরা হচ্ছে পেশাদারী কীর্তনিয়া বা ভিক্ষুক। তিনি চেয়েছিলেন তারা এমন ভাবে প্রচার করুক যে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন সম্ভ্রান্ত ভারতীয়দের কাছে তারা প্রচার করতে পারে, এবং তিনি তার নতুন পরিকল্পনাটি তাদের দেখালেন। তিনি এটিকে বলেছিলেন ইসকনের লাইফ মেম্বারশিপ, আজীবন সদস্যপদ। এই সদস্যদের চাঁদা ছিল তখন 1111 টাকা। তার ফলে সদস্যরা নানা রকম সুযোগ সুবিধা পেত, যেমন শ্রীল প্রভুপাদ গ্রন্থাবলী ও পৃথিবীর বিভিন্ন স্থানে ইসকন মন্দির থাকার। এই ধনী ব্যবসায়ীরা বাড়িতে এক সান্ধ্য অনুষ্ঠানে শ্রীল প্রভুপাদ তার লাইফ মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করেন। ভাষণের পর তিনি শ্রোতাদের ইসকনের লাইফ মেম্বার হওয়ার প্রস্তাব জানান এবং কয়েকজন ব্যবসায়ী তৎক্ষণাৎ আবেদনপত্রে সই করেছিলেন। বি.এল. জাজু, শ্রীল প্রভুপাদের সরলতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন তার গুরু তাকে যখন বলেন যে 450 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, তখন তিনি ব্যবসা করতেন। তিনি বলেছিলেন তাকে আদেশ দিয়েছিলেন আমেরিকায় গিয়ে সেই কাজটি করতে। তার কোনো রকম দম্ভ ছিল না, তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে। তিনি আমাকে বলেছিলেন কিভাবে তিনি আমেরিকায় গিয়েছিলেন, কিভাবে তিনি এক আন্দোলন শুরু করেছিলেন এবং ধীরে ধীরে তিনি কিভাবে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার পরিকল্পনা করেছেন। তিনি আমাকে এমন ভাবে এই কথাগুলি বলতেন যেন তিনি তার ভাইকে সেই কথা বলছেন। শিষ্যদের জীবন ধারার আমিও চিন্তা করতে শুরু করেছিলাম, আমি তা করছি না কেন? যত ক্ষুদ্রই হোক না কেন আমার কিছু করা উচিত। অন্যরা কি করছে সেই চিন্তা না করে আমার কিছু করা উচিত। আমি বুঝতে পারছিলাম না যে আমার অজান্তেই তিনি আমার জীবনকে প্রভাবিত করছেন। আমার স্ত্রী ও পুত্র এই শতকায় আমেরিকাদের কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে এইভাবে পরিবর্তিত হতে দেখে অত্যন্ত আশ্চর্য হয়েছিল। তাই আমরাও মনে করেছিলাম যে আরো ভালো করে ভগবত গীতার শিক্ষা অনুশীলন করতে চেষ্টা করতে হবে। শ্রীল প্রভুপাদ বিভিন্ন মানুষদের বাড়িতে অনুষ্ঠান করতেন এবং তার গড়ে অতিথিদের সঙ্গে কথা বলতেন। একদিন জনৈক শ্রীযুক্ত দন্দরিয়া শ্রীল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে বোম্বাইয়ের সাধু সমাজের কথা বলছিলেন। এই সাধু সমাজ ভারতবর্ষের সবচাইতে নামকরা সমস্ত সাধুরা সমবেত হবেন। চৌপট্টি বিচে সেই অনুষ্ঠানটি হবে। সেটি এক বিরাট আয়োজন হবে। শ্রীযুক্ত দন্দরিয়া প্রভুপাদকে সেখানে যেতে অনুরোধ করেছিলেন এবং শ্রীল প্রভুপাদ তার সেই নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন। বোম্বাই, অক্টোবর 1970। চৌপট্টি বিচের বালু অত্যন্ত সূক্ষ্ম এবং পরিষ্কার। হাজার হাজার লোক সেখানে সমবেত হয়েছিল। সাধুরা স্টেজের উপর বসেছিলেন এবং তাদের মধ্যে ছিল প্রভুপাদ এবং তার শিষ্যরা ছিল। তখন সন্ধ্যা। আরব সাগরের উপরে আকাশ তখন মেঘাচ্ছন্ন ছিল এবং মন্দ মন্দ বায়ু বইছিল। ইতিমধ্যে মায়াবত দর্শন প্রতিষ্ঠা করে দুজন ভাষণ দিয়েছিলেন এবং এখন ছিল প্রভুপাদের ভাষণের সময়। সেই সন্ধ্যার শেষ বক্তা তিনি। শ্রোতারা অধীর আগ্রহে তার ভাষণ শোনার প্রতীক্ষা করছিল।
পাশ্চাত্য জগতে তার সাফল্য গভীর উৎসব সৃষ্টি করেছিল। বিশেষ করে এখন যখন তিনি বোম্বাইয়ের এসেছেন এবং তার ভক্তরা প্রতিদিন রাস্তায় সংকীর্তন করছে, শ্রীল প্রভুপাদের শিষ্যরা ইতিমধ্যে দীর্ঘ 2 ঘন্টা হিন্দি বক্তৃতা শুনে নিতান্তই একঘেয়ে অনুভব করছিল। অধীর আগ্রহে তার ভাষণের প্রতীক্ষা করছিল। কিন্তু শ্রীল প্রভুপাদ সমবেত শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে ভাষণ না দিয়ে তিনি শিষ্যদের দিকে ফিরে বললেন, কীর্তন করতে শুরু করো। কীর্তন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্যাম সুন্দরের ছোট্ট মেয়ে সরস্বতী উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য ভক্তরাও নাচতে শুরু করে। মৃদঙ্গ এবং করতাল সহকারে যখন এই কীর্তন প্রাণবন্ত হয়ে উঠলো, তখন ভক্তদের সেই নৃত্য গীত স্টেজে অন্য সাধুদের কাছে বিরক্তিকর হয়ে উঠতো এবং তারা একে একে উঠে সেখান থেকে চলে গেলেন। শ্রোতারা কিন্তু প্রচন্ড উদ্যমের সঙ্গে তাদের কীর্তনে সাড়া দিয়েছিল। তাদের মধ্যে অনেকেই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেছিল। 5 মিনিট কীর্তন হওয়ার পর ভক্তরা স্বতঃস্ফূর্ত ভাবে স্টেজ থেকে বালুতে নেমে কীর্তন হওয়ার পর বালুতে নেমে শ্রোতাদের দিকে এগিয়ে যায়। হাজার হাজার শ্রোতা উঠে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে নাচতে শুরু করে। বিদেশিদের এই ঐকান্তিক কৃষ্ণ ভক্তিতে বিস্মিত এবং আনন্দিত হয়ে ভারতীয়রা আনন্দ ধ্বনি উচ্চারণ করতে থাকে। পূর্বে কখনো এরকম কিছু ঘটেনি। পুলিশ এবং সাংবাদিকেরা সেই নৃত্য এবং কীর্তনে যোগ দিয়েছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের অপ্রাকৃত শব্দ তরঙ্গে 64 বীজ মুখরিত করে শ্রীল প্রভুপাদ তার শিষ্যরা শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের প্রভাব প্রদর্শন করেছিলেন। প্রায় 10 মিনিট কীর্তন শেষ হয় এবং দর্শকেরা তখনও তাদের বিস্ময় এবং আনন্দ প্রকাশ করে কথা বলে যাচ্ছিল। তার ফলে সমস্ত সভাটি গম গম করছিল। তাদের আসনে ফিরে গিয়ে বসতে এবং কথা বলা বন্ধ করে অনুষ্ঠান শুরু হতে দিয়ে প্রায় 15 মিনিট লেগেছিল। ভক্তরা স্টেজ থেকে নেমে মাটিতে বসেছিল। স্টেজের উপর তখন প্রভুপাদ একলা ছিলেন। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো, সম্ভবত ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ, আমাকে অনুরোধ করা হয়েছে হিন্দিতে ভাষণ দেওয়ার জন্য, তবে হিন্দিতে ভাষণ দিতে আমি তেমন অভ্যস্ত নই। তাই এই সভার উদ্যোক্তারা আমাকে ইংরেজিতে ভাষণ দিতে অনুমতি দিয়েছেন। আমি আশা করি আপনারা সকলে আমার কথা বুঝতে পারবেন, কেননা এটি হচ্ছে বোম্বাই শহর এবং এখানে অধিকাংশ মানুষই ইংরেজি বলেন। আমার পূর্ববর্তী বক্তা শ্রীমৎ অখণ্ডানন্দজি স্বামী আপনাদের বলেছেন কিভাবে মানুষকে সদাচার পরায়ণ করা যায়। আমার মনে হয় এই কলিযুগে অনেক দোষ রয়েছে। শ্রীল প্রভুপাদ বুঝাতে শুরু করেন কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলন সকলের হৃদয় নির্মল করতে পারে। তিনি দুটি মহাপাষণ্ডী জগাই ও মাদাইয়ের কথা বলেন, যাদের শ্রী চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছিলেন। এখন আমরা অসংখ্য জগাই মাদাইয়ের উদ্ধার করছি। তাই আপনারা যদি শান্তি চান, আপনারা যদি সদাচর পরায়ণ হতে চান, তাহলে আপনাদের হরিনাম মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করতে হবে। তা ব্যবহারিকভাবে প্রমাণিত হয়েছে। আমেরিকান এবং ইউরোপিয়ান যে সমস্ত বৈষ্ণবেরা এখানে এসেছেন, যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন, তারা ছিল মাংসাহারী, তারা ছিল মদ্যপ, তারা ছিল লম্পট, তারা ছিল জুয়ারি। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনে যোগ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করার ফলে তারা সমস্ত অসৎ কর্ম বর্জন করেছে। আপনা থেকেই তারা সদাচরী হয়ে উঠেছে। তারা এখন চা, কফি, সিগারেট পর্যন্ত পান করে না, যা আমার মনে হয় ভারতবাসীদের মধ্যে সচরাচর দেখা যায় না। কিন্তু তারা এই সমস্ত ছেড়ে দিয়েছে কেন? কেননা তারা এই কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করেছে। ওকে 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 প্রায় প্রায় 5 ওকে ওকে কৃষ্ণ প্রভু দেখলেন তো প্রভাতের টেকনিক প্রসারের, মায়াবাড়িদেরকে কি করে স্টেজ থেকে নামিয়ে দিল, কি সুন্দর বুদ্ধি শিখুন প্রভাত থেকে কিভাবে করতে হয় প্রচার। এত সুন্দর ক্লাস দিয়েছেন, ক্লাসের টেকনিকটা দেখুন কিভাবে অন্য
মহারাজ যখন কথাটা বলেছেন ওই কথাটাকে টেনে এনে প্রভুপাদকে ঢুকিয়ে দিলেন। মহারাজ সদাচারের কথা বলেছেন আর প্রভুপাদ সদাচারের কথাই বলেছেন, কিন্তু সাথে কি যুক্ত করে দিলেন? আমাদের কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলন। এটাই হচ্ছে প্রচারের টেকনিক, যা প্রভুপাদ আমাদের প্র্যাকটিক্যাল দেখাবে। ওকে, আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। বৈষ্ণব প্রণাম। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে।